ভালো আছে? জি ভাই ভালো আছি। এটা দেখছো তো? এটা আর আমি করে মানে আল্লাহর রহমতে আমি মাঠে রাখি বুঝলে আমার গরুর অন্য কোনো সমস্যা হয় না। মানে রোগ বালা মুসিবত দিতে কোনো দিকে কোনো সমস্যা হয় না, বুঝেছেন? ওই গরুটা কিন্তু ধানের কোলে চলে গেছে, ও কি ধান গাছ খাবে না? ধান খাবে, হ্যাঁ হ্যাঁ, তবে আমার ভয় আছে। দেখা একটা ধামকে মারবে, ধামকে তোর একটা ভয় আছে যে না রে আমার গেছ তো মারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা খাদেমপুর ইউনিয়নের পাঁচকুমলাপুর গ্রামে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে একটা ভাইয়া দেখা যাচ্ছে। ভাইয়া কিন্তু মানে গরু লালন পালন করে। ভাইয়া কিন্তু গরুগুলো মাঠে চড়িয়ে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। তো আমি শুরুতেই ভাইয়ের নিজের মুখ থেকে ভাইয়ের নিজের নাম, ভাইয়া কি করে, কতদিন যাবত গরু লালন পালন করছে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আল্লাহ রাখেছে, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। এটা দেখছো তো? এটা আর আমি করে মানে করবে না, খালি মানে সব গরুগুলাই কি মেরে দেয়? এই গরুটাই খালি মানে কি করে। বাসায় কি ছেলে পিলে থাকলে মেরে দেয়? না, ও লাগবে না নে, লাগবে না নে, ভয় লাগছে ওর কাছে জাতি। ও এই গরুটা তাকাচ্ছে ওইভাবে কেবল, বুঝেছেন? 10-12 দিন করে বাছুর হয়েছে তো, ওই জন্য মানে আমি কাছে। তো ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নিজের মুখ থেকে আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ হাসান, মানে বাবু, বুঝেছেন? জি জি। মানে পুরো নাম কি ভাইয়া? আমার আইডি কার্ডে আমার নাম দিয়ে রয়েছে হাসানুজ্জামান। ও, মানে হাসানুজ্জামান বলে কেউ খুঁজতে আসলে আপনাকে পাবে না। আমার হাসানুজ্জামান, এইটি বিরাট একটা ভুল হয়েছে। হাসানুজ্জামান যদি না বাবু নামটা দিয়ে আইডি কার্ডে, কিন্তু আমার এই আইডি কার্ডে কিন্তু আমার হাসানুজ্জামান বলে খুঁজে কেউ পায় না। একদম সত্যি হতে, বুঝেছেন? তো ভাইয়া, আপনি গরু লালন পালন করার আগে কি করতেন? আমার এই বয়স মানে যে আমার বাপ অচল হয়ে গেল, বুঝেছেন? আমার বাপ অচল হয়ে যাওয়ার কারণে আমার নানির বাড়িতে ছোট্ট একটা বকন নিয়ে এসেছিলাম। ও, নানি দিয়ে হলো? নানিদের বাড়িতে তখন আমার নানাদের এতগুলো গরু ছিল, নানা গরু রাখতো। ওই সেখান থেকে একটা দিয়ে এলো, সেখান থেকে আস্তে 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 এইভাবে মানে শুরু। আনুমানিক কতদিন যাবত গরু লালন পালন করছেন? আনুমানিক 20 বছর। 20 বছর? মানে 20 বছর যাবত গরু লালন পালন করে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আল্লাহর রহমতে আমি মাঠে রাখি বুঝলে আমার গরুর অন্য কোনো সমস্যা হয় না। মানে রোগ বালা মুসিবত দিতে কোনো দিকে কোনো সমস্যা হয় না, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাঁচা ঘাস মাস খাই বলে আমার গরুর কোনো সমস্যা নেই। জি। তো দর্শক, আমি কিন্তু আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে সব ভিডিওই কিন্তু আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে, এক এক গাছে একটা প্রোটিন থাকে। আজকে কিন্তু অভিজ্ঞ এক ভাইয়া তার নিজের মুখ থেকে বললে তার গরুর কিন্তু সে 1 টাকারও মেডিসিন খাওয়ায় না, কোনো মেডিসিন, কোনো ডাক্তার খরচ সে করে না। সে কয়টার সময় নিয়ে আসেন ভাইয়া চড়াইতে? আজান পর আসি, বেলা দুটো 2:30 বেজে যায়। মানে 1টা থেকে 1:30টার দিকে নিয়ে আসেন, তাই তো? 2টো বেজে যায়, 2টো বেজে যায়। কোনোদিন মনে হয় 3টা বাজে না। আজকে জানাম ভাই আজকে হাটে গিয়েছে, হাটমাট করে আসছে। ও, মানে গরু লালন পালন করার পাশাপাশি কি চাষাবাদ করেন? চাষ বরজ আছে 16 কাঠা ভুঁই বরজ আছে। জি। 2.5 বিঘা ধান আছে, 8-9 কাঠা ভুঁই পাট আছে। এই গরু কি মাঠে চড়িয়ে সারা বছর হয়ে যায়? সারা বছর মাটি চড়ায়। ও, আর গরু যখন ডাকে আসে তখন কি করেন? ডাক আসে বলছেন মানে এখানে একটা বাড়ি একটা ইসার একটু বড় আইডিয়া আছে। এবারে এখানে এই গরুটা আমি পুরো আমার নিয়ত বীজ দেবো। আমার নদীটা হাসান বলে একটা আছে, সে বললো যে এই গরুটা বীজ দিবা, আমি একবারে 100 দেবো, 100 দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। এই বাড়ির আইডিয়া থাকার কারণে গরুটা মাঠে নিয়ে চলে এলো, আব্বা নিয়ে এসে গরুটা হয়ে গিয়েছে। এই কারণে আর বীজ দিতে পারিনি। যাক, তাও আলহামদুলিল্লাহ। এখন যা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনসেন্ট্রেট কম, 2-3 বার দেখানো লাগে না, ওই হলো সমস্যা। বীজ একবারে হয় না, আর আইডিয়া উঠলে একবারে যায়, ওটা তাই হয়ে যায় একবারে। তো ভাই, আমি একটা জিনিস ফলো করছি, আপনার গরু কিন্তু এই যে চারিকোলে ধান গাছ দেখা যাচ্ছে, ওই গরুটা কিন্তু ধানের কোলে চলে গেছে, ও কি ধান গাছ খাবে না? ধান খাবে, হ্যাঁ, তবে আমার ভয় আছে। একটা ধামকে মারবে, ধামকি তোর একটা ভয় আছে যে না রে আমার গেছ তো মারবে। মানে এক ধামকিতে ঘুরে চলে আসে? ধামকিতে না গুলো সহজে কামড় মারবে না। ও, সহজে কামড় মারবে না, ধামকে আনবো ওখানে ওই ঘাসই খাবে। লেজের পশম নেই, ওই লেজের পশমটা ওই ডাক আইসলো, বুঝেছেন? ডাক আইসলো, গরুটা আমি
আপনার এই ওই মাঠে গাছ ছিল, গাছের বাইন দিলাম, দিয়ে শুয়ে পড়লো। মেলা 4-5টা আইডি গরু হয়ে গেলো, শুয়ে পড়লো। শুয়ে পড়ার কারণে ওই গরুটা আমি আবার কি করলাম, এই গামছা দিয়ে আমাকে ধরে নেজে কামড় মেরেলাম। সেই কারণে গোটা নেজটা কিন্তু আস্তে 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 খেয়াল করিনি, একদিন পরে দেখছি ওখানে শক্ত হয়ে গিয়েছে। শক্ত হয়ে যাওয়ার কারণে নিচটা আস্তে 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 গিট মতন হয়ে গেল। গিট হয়ে যাওয়ার কারণে ওখান থেকে পড়ে গেল কাইটে, ভেঙে গেল, তাই তো? ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক, মানে প্রাকৃতিক প্রজনন করানোর অসুবিধা। কৃত্রিম প্রজনন করালে কিন্তু এইসব সমস্যাগুলো হয় না। কৃত্রিম প্রজনন করালে কিন্তু অনেক রোগ বালাই থেকে খামারি নিজের খামার মুক্ত রাখতে পারতে। যেমন ধরেন এই গরুরা হিটে এসেছে, হিটে আসার পরে কিন্তু এর একটা সার দিয়ে প্রজনন করাচ্ছে। যখন এই গরুটার একটা সার দিয়ে প্রজনন করাবে, তখন কিন্তু সেই সারটা মানে তার যে মালিক টালিক কিন্তু কিছু সে চেনবে না, সে কিন্তু সবারই ঢিস মেরে দেবে। আর একটা জিনিস দর্শক, আমি কিন্তু 2-3 দিন আগে মানে পীরপুরে এক ভাইয়া আমার কাছে ফোন দিয়েলো যে তার একটা বকনা গরু আছে, সেই গরুটা তার একটা বকনা গরু আছে, সেই গরুটা হিটে এসেলো। হিটে আসার পরে সে একটা সার দিয়ে প্রজনন করিয়েলো এইভাবে মাঠে চড়ানো অবস্থায়। তো তার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে আইলের উপরে কিন্তু সেই গরুটা পড়ে গেল, যাওয়ার পরে এই জায়গার যে হাড়টা কিন্তু ভেঙে গিয়েছে, সে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি সেই গরুটার সুস্থ হবে না। তো আপনারা যদি প্রাকৃতিক ভাবে প্রজনন করেন এই সব সমস্যাগুলো হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খামারিও মারা গিয়েছে গরুর প্রজনন করাতে গিয়ে। আর যদি আপনারা কৃত্রিম প্রজনন করেন, তাইলে যে এআই টেকনিশিয়ান ভাইয়া কৃত্রিম প্রজনন করাবে, তার হয়তো বা লাথি মারবে, তার সে পায়ে একটু ব্যথা ট্যাথা পাবে। আশা করি তেমন কোনো ক্ষতি কৃত্রিম প্রজননে হয় না, এবং জাতটা ঠিক থাকে, উন্নত জাত দিয়ে আপনারা প্রজনন করাতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শক, ভাইয়ার খামারে কিন্তু অনেক গরু আছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো। এই গরুগুলা কিন্তু তিনি 20 বছর যাবত লালন পালন করছে। তিনি কিন্তু যদি কৃত্রিম প্রজনন করতো, ইনার এই জায়গায় কিন্তু 2 লক্ষ টাকার গাভী থাকতো। 2 লক্ষ টাকা দামের কিন্তু এই জায়গায় গাভী থাকতো। ভাই, আপনার এই জায়গায় একটা গাভীর দাম সর্বোচ্চ কয় টাকা আছে? সর্বোচ্চ এখন এই গরুটা আমার 100 দাম বলে। 100 বলে? আনুমানিক একটু বেশি হবে যেহেতু 100 বলে, কারণ এই গরুটা ভালো বীজ দেওয়া যাবে, এই কারণে গরুটার দাম একটু। এই গরুটাও কি গরু দিয়ে দেখানো নাকি? না, এটা বীজ দিয়ে নেওয়া। দেখতে পাচ্ছেন দর্শক, এই খামারে কিন্তু একটাই মানে কৃত্রিম প্রজনন করানোর গরু আছে। এই গরুটার দাম কিন্তু সবচেয়ে বেশি। আর ওই গাভীরা, ওইগুলা তো সব গরু দিয়ে না? ওগুলা গরু দিয়ে, সবই গরু দিয়ে। আপনারা যদি ভালো কোম্পানির বীজ নেন, ভালো কোম্পানির বীজ দিয়ে যদি কৃত্রিম প্রজনন করেন, আশা করি খুব বেশি টাকা খরচ হয় না। কারণ এই সকল গরুগুলা আনুমানিক 400 থেকে 500 টাকার ভিতরে আপনারা অ্যাভেলেবল পাবেন। ভাই, আমি আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে আপনি 20 বছর গরু লালন পালন করে মানে কেমন লাভ পেয়েছেন? গরু আল্লাহর রহমতে আমার অনেক কিছু দিয়েছে। অনেক কিছু? যেমন আমার বাড়ি বান্ধা ভিটে ছিল না, আমি সে ভিটেটা কিনেছি। আল্লাহর রহমতে ঘর বাড়ি করেছি, ঘরে বালি কাজ করেছি, বাড়ি ফ্রিজ আছে যে আল্লাহর রহমতে। এখন আগে জোন খাটতে হইতো, এখন এই গরু চাষবাস করে আমার আর কাজ করতে হয় না। আপনার এই জায়গায় কাল আমার চলে যায় গরুর ইয়েতে। ও আলহামদুলিল্লাহ। আপনার এই জায়গায় কয়টা গরু আছে? 9টা গরু। 9টা গরু দিয়ে প্রতি বছরে কেমন ইনকাম হয়? 9টা গরু দিয়ে আমি তো একবারে সব বেচি, বুঝেছেন? এই গরুটা, এই বকনটা আর বাড়ি একটা আছে, এই 3টে গরু বেচার একটা প্ল্যান আছে। এই 3টে গরু আছে নাগাদ আল্লাহ সিনে বেঁচে ফেলবো। আনুমানিক কত টাকায় বিক্রি করবেন? আনুমানিক দেখা আছে যে বাড়ি বাইন্দে খাওয়াবো, এক দেখা 1020 টাকা খাবে, 20,000 টাকা খালি আপনার ওখানে। আমি দেখা আছে যে বাড়ি একটা আছে, এইটা দিই, দেখা 2 লাখ টাকা হবে। ছোট ছোট মানে আপনি বাড়ি করে। দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিরকম দুষ্টু। আমার যে ক্যামেরাম্যান ভিডিও করছিল তার কিন্তু ওই গরুটা ঢিস মারতে চলে যায়। তো আপনারা যারা গরু নিয়ে কাজ করবেন, এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে গরু কিন্তু গরুই, ও তো অবলা জিনিস, কোনো ভাই আর কিন্তু কিছু বলছে না, আমাদের কিন্তু মেরে দিতে যাচ্ছে। আমরা যদি একটু অসতর্ক হই তাহলে কিন্তু আমাদের এখন এই ভিডিও বাদ দিয়ে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই ভিডিওটা দেখে মানে আমার ভিডিও অনেক ভাইয়ারা দেখে, বিশেষ করে যারা প্রবাসে আছে মানে বিদেশে আছে, তারা বেশি দেখে।
তো আপনার এই ভিডিওটা দেখে অনেকে উৎসাহিত হবে যে আমি এই দেশে গিয়ে একটা গরুর খামার করব। তারা আসলে কি জাতের গরু দিয়ে খামার শুরু করবে, ষাঁড় গরু দিয়ে না গাভী গরু দিয়ে? গাভী গরুর হিসাব আলাদা, ষাঁড় গরুর হিসাব আলাদা। আচ্ছা, আপনি বললেন দিনে আপনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা আছে যে আমার কিন্তু এই গাভী দিয়ে আমার উন্নতি হয়েছে বেশি। আচ্ছা, ষাঁড়ে বেশি লাভজনক না গাভীতে বেশি? গাভীতে লাভজনক বেশি। আমিও তাই বলি দর্শক, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওই বলি যে যদি কেউ খামার করতে চায় তাহলে কিন্তু অবশ্যই গাভী গরু দিয়ে খামার শুরু করবেন। তার কারণ হচ্ছে ভাইয়া কিন্তু একটা গরু দিয়ে কিন্তু শুরু করে এলো, তাও ভাইয়ার নানি কিন্তু দিয়ে হলো গরুটা, ভাইয়া কিন্তু কিনিনি। সেই একটা গরু দিয়ে কিন্তু তিনি 20 বছর যাবত গরু লালন পালন করছে। তার কিন্তু থাকা জায়গা ছিল না, সে বাসার জমি কিনেছে, বাড়ি করেছে, বাড়ি টিভি ফ্রিজ সেইগুলা করেছে, এবং তার খামারে কিন্তু এখনো 9টা গরু আছে। 10টা গরু আছে এখন, মোট 10টা গরু, তাই তো? এবং তার খামারে কিন্তু এখনো 10টা গরু আছে। এই 10টা গরুর আনুমানিক বাজার মূল্য যদি ভাইয়া ঠিকঠাক দাম পায়, আমি আশা করি যে 8 থেকে 10 লক্ষ টাকা হবে। 10 লক্ষ না 7 লক্ষই হোক। আচ্ছা, 7 লক্ষই হোক, তাও 7 লক্ষ টাকা তার হবে। ভাইয়া যদি ষাঁড় গরু দিয়ে শুরু করতো তাহলে কিন্তু একটা ষাঁড় গরু, মনে করেন এখনকার বাজারে একটা ষাঁড় গরু 70 থেকে আপনি 1 লক্ষ টাকায় কিনে নিয়ে আসলেন, 1 বছর পয়সা 1.5 থেকে 2 লক্ষ টাকায় বিক্রি করবেন। এবার আপনার এইখানে জ্বালা ওইখানে জ্বালা, এই মনে করেন আপনি একটা বড় মাছ কিনে নিয়ে আসলেন কিংবা একটা বাইক কিনলেন, যে কোনো ভাবে কিন্তু মাথার টাকাটা ফুরিয়ে যাবে। আপনার এই একটা গরু মানে একটা গরু কেনার টাকাটা আপনার থাকবে। আর যদি কোনো আপনি দিনাদায়িতে জড়িয়ে যান তাহলে কিন্তু পুরো টাকাটাই শেষ, আপনার আবার 2 বছর ওয়েট করা লাগবে একটা গরু কেনার জন্য। তো আমি আশা করব যারা খামার করতে চান তারা কিন্তু গাভী গরু দিয়ে খামার শুরু করবে। গাভী গরুর খামার করলে কিন্তু খামারই সেই গাভী গরু থেকে কিন্তু ডেলি কিছু টাকা বের করতে পারে। যেমন এই সব গরুগুলো কিন্তু দেশি গরু, আনুমানিক 1 থেকে 3 কেজি দুধ হয়। আমি 1 কেজির হিসাবে ধরছি, 1 কেজি দুধের দাম আমাদের বাজারে কিন্তু 80 টাকা। মানে আপনার যদি একটা গরু থাকে, একটা গরু যদি 1 কেজি দুধ হয়, 1 কেজি দুধ আপনি আপনার গ্রামে বিক্রি করবেন 80 টাকা পাবেন। আর যদি আপনার 10 কেজি দুধ হয়, 10 কেজি দুধ যদি আপনি গোয়ালের কাছে বিক্রি করেন, দুধ কিনে বেড়ায়, আপনি 40 থেকে 50 টাকা পাবেন। 10 কেজি দুধের দাম কিন্তু 500 টাকা। আর 500 টাকা কিন্তু প্রতিদিন চলে আসছে। ভাইয়া 9টা গরুর ভিতরে কিন্তু 4টে গরুর বাচ্চা হলে কিন্তু 4টে গরু 2 কেজি করে হলেও কিন্তু 8 কেজি দুধ হচ্ছে। তাহলে 5 8 40 400 টাকা কিন্তু প্রতিদিন ওই জায়গা থেকে চলে আসছে। আর একটা জিনিস দর্শক, ওই 9টা গরুর ভিতরে কিন্তু মনে করেন 9টাই প্রেগনেন্ট, 9টাই বড় গরু। আপনি একজন খামারি, গরুর খামার শুরু করেছেন, আপনি 10টা গরু কিনেছেন, 10টাই আপনার মানে বকনা হোক গাভী হোক দিয়ে শুরু করেছেন। করার পরে তার বাচ্চা হয়েছে, 10টা গরুরই বাচ্চা হয়েছে, 5টা ছেলে হবে 5টা মেয়ে হবে, কি আনুমানিক 7টা ছেলে হলো 7টা মেয়ে হলো, 7টা ছেলে হলো 3টা মেয়ে হলো, এরকম কিছু একটা হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার খামারটা বড় হচ্ছে এবং আপনার খামারে যে 2টা 3টা ষাঁড় গরু থাকছে, সেই গরুটা বেচে কিন্তু আপনি মোটা অঙ্কের একটা টাকা পাচ্ছেন। ইতি করে আমি মনে করি যে যদি কেউ খামার করতে চায় তাহলে বকনা হোক গাভী হোক এইটা দিয়ে শুরু করলেই লাভজনক বেশি হবে। আর একটা জিনিস দর্শক, আমি সচরাচর অনেক ঘুরেছি, আমাদেরও বাসায় গরু আছে, আমরাও কিন্তু গাভী গরু লালন পালন করি। গাভী গরু লালন পালন করে কিন্তু আমরা অনেক কিছু করেছি, মাঠে জমি কিনেছি, বাড়িঘর ঠিক করেছি, তারপরে আরো যা যা লাগে সবকিছু করেছি। মানে এক জায়গায় যদি 20,000 টাকা লাগে আমরা কিন্তু দিতে পারি। একটা গাভী বেচলে কিন্তু 20,000 টাকা হয় না, আনুমানিক 1 লক্ষ টাকা 70,000 টাকা কিন্তু হয়ই। আর একটা জিনিস দর্শক, আপনারাও একটু যাচাই বাছাই করবেন, যার বাসায় গাভী গরু আছে সে কিন্তু জমি কেনে, যার বাসায় এই ষাঁড় গরু আছে সে কিন্তু জমি কিনতে পারে না। তার কারণ 10টা ষাঁড় গরু কিন্তু কেউ কেনে না। আর 10টা ষাঁড় গরু কিনলেও কিন্তু 10টা ষাঁড় গরু কিন্তু মাসে মাসে টাকা দেয় না। 10টা ষাঁড় গরু কিন্তু আপনি 10টা ষাঁড় গরু আনুমানিক 7 থেকে 10 লক্ষ টাকা কিনে নিয়ে আসলেন, 1 বছর পাইলেন, তার পিছনে কিন্তু আবার যদি আপনি 10 লক্ষ টাকা কেনেন, 1 বছরে কিন্তু তার পিছনে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। যদি লেবার টেবার দিয়ে পালেন তাহলে কিন্তু আরো বেশি খরচ হবে। যারা খামার করে থাকেন তারা জানেন। এবার আপনি 10 লক্ষ টাকায় গরু কিনে 20 লক্ষ টাকায় বিক্রি করবেন। এবার সব খরচ খরচা বাদ দিয়ে দেখা যাবে যে অল্প কিছু টাকা লাভ থাকছে। একদম লাভ হবে না তা কিন্তু নাই। আরেকটা জিনিস দর্শক, যারা গাভী গরু লালন পালন করে তারা কিন্তু গাভী গরুর দানাদার খাওয়ায় না, ঠিকঠাক কৃমির ওষুধই খাওয়ায় না। ভাই আপনি কতদিন আগে কৃমির ওষুধ খাইয়েছেন আপনার গরু? কৃমির ওষুধ আমাকে আলমডাঙ্গা থেকে আলমডাঙ্গা থানাতে দিত, বুঝেছেন? আমরা বছর যেতাম, সেটা আমার গ্রামের ডাক্তার সেটা বন্ধ করে দিয়েছে মনে হয়। কেন বুঝলাম না, সেটা এই গেল এই বেটা তার নেই, ও সেটা মানে তুলে দিয়েছে। প্রতি বছর এই আপনার 9 বস্তা ফিড গাভী গরুর জন্য গাভী পালনের একটা সমিতি করা, আমি পাইলাম একবার।
ওখানে দিতে সেই কৃমির বড়ি খাওয়াইছি, তারা কিনে খাওয়াই না ভাই, একদম সত্যি কথা। মানে কিনে কৃমি ওষুধ কোনোদিন কিনে খাওয়ানো পড়ে না, বছর বছর ওখানে দিতে সেইতে দেয়া আছে, মানে বছরে একবার কৃমি ট্যাবলেট খাওয়াইতেন তাই একবার। নিয়ম কিন্তু 3 মাস পর পর কৃমিনাশক করা, মানে 3 মাস পর পর কৃমি ওষুধ খাওয়ানো। যেমন ধরেন আপনি যে ঘাসটা খাইছেন, ঘাসটার হাইট কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি। কৃমি কিন্তু মাটি থেকেই উৎপন্ন হয়, বুঝছেন? কৃমিরা কিন্তু ঘাসের 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত উপরে উঠতে পারে, তার উপরে কিন্তু আর উঠতে পারে না। কিন্তু আপনার এই ঘাসটা সাইজে 1.5 ইঞ্চি, তাহলে যে 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 এই ঘাসটা খাচ্ছে সেটা কিন্তু সে ডাইরেক্ট কৃমিরা খাচ্ছে। আপনি একটা কাজ করবেন, আপনি কিন্তু 3 মাস পর পর কৃমি ট্যাবলেট খাওয়াবেন, ঠিক আছে? গরুর পেটে যখন বাছুর চলে আসে তখন বাছুর প্রেগন্যান্সি সেফ কৃমি ট্যাবলেটও আছে। হ্যাঁ, আপনার গরু মনে করেন আজকে প্রজনন করিয়েছেন, 2 মাস 3 মাস পরের থেকে আপনি আবার কৃমিনাশক দিতে পারবেন 6-7 মাস পর্যন্ত। 7 মাস তার উপরে দিয়ে আসলে ঠিক হবে না। এতে করে মাও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে। আর কৃমি ট্যাবলেট যখন খাওয়াবেন, এই বাচ্চাটার একটা বড়ি খাওয়ানো যাবে না, তো বুঝলে দেখুন সিরাপ খাওয়াতে হবে, ছোট বাচ্চা না, যে ভোগের ছোট বাচ্চা 1 থেকে 6 মাসের নিচে যারা, তাদের হচ্ছে সিরাপ খাওয়াবেন। আমার বুঝলো যে সিরাপ খাওয়াবে, নিউট্রাক সিরাপ আছে, নিয়ে এসে একটা পুরোটা খাইয়ে দেবেন সকালে। হ্যাঁ, যখন খাওয়াবেন খেয়াল রাখবেন যে আবহাওয়াটা যেন নরম থাকে। মানে নরম আবহাওয়ায় খাওয়ালে ভালো হয়। আমার বাচ্চাটা খাওয়াতে হবে, যত সকালে খাওয়াতে পারেন। কোনো উন্নতি আসছে না, দেখছি সকালে বাসি পেটে খাওয়াবেন, বাসি পেটে খাইয়ে 1 ঘন্টা পরে খাবার দেবেন। 1 ঘন্টা পরে? জি। তো দর্শক, এই হচ্ছে বিষয়। ভাই কিন্তু তার গরুর কৃমি ওষুধও খাওয়ায় না। ভাই আপনি কি খুরা, লাম্পি স্কিন ডিজিজ, তারপরে বাদলা, এই রোগের ভ্যাকসিন গুলো দেন? ভাই কিন্তু রোগের টিকাও দেয় না। আপনার গরুর কি পক্স হলো একবারও? পক্স আল্লাহর রহমতে হয়নি, আলহামদুলিল্লাহ। ভাইয়া কিন্তু মানে কোনো টিকাই দেয় না, কোনো কিছুই করে না, একদম মানে সেই 90 দশকের মানুষ যেইভাবে গরু লালন পালন করতো সেইভাবে কিন্তু গরু লালন পালন করছে। আল্লাহর রহমতে ভাইয়ের একটা গরুরও কিন্তু পক্স টক্স মানে কোন রকম ভাইরাস জনিত কোনো একটা ফোট হয় না, হ্যাঁ ফোট হলো আমার ওই বাছুরটার দিয়ে ট্রিটমেন্ট করিয়েলেন? জি না, আস্তে আস্তে সেরে গিয়েছে। ভাইয়ের কিন্তু একটা বাচ্চার পক্স হলো, দুই জায়গায় ফোট হয়ে গেলো, এই ফোট দিলাম একবার মনে এক পা মাংস উঠে পড়ে গেলো, বুঝেছেন? সেই মাংস আস্তে 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 ওখানে একটু গোবর লাগিয়ে দিতাম না, আছে যে তাতে মাছি না বসে। গোবর দেওয়া যাবে না ভাই, ওই জায়গায় আপনি হচ্ছে হলুদ, নিমের পাতা এগুলো দিতে পারবেন। মাঠে আসে নড়ে দিয়ে আপনি ঘষে দিয়ে একটু গোবর দেওয়া যাবে না, গোবর দিলে ইনফেকশন হয়ে যাবে, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর রহমতে সেরে গিয়েছে, অনেক ভালোবাসে, ওই জন্যই আসলে কিছু হয়নি। আল্লাহর রহমতে হয় না ভাই, একদম সত্যি কথা। আমার গরু আল্লাহর রহমতে কোনো আপনার এখানে কি সারা বছর মাঠ ফাঁকা থাকে? সারা বছর আপনার এখানে রাস্তা ফাঁকা থাকে, এখানে চারা হয়ে গেছে, আর না হলে 2-5 দিন। তো দর্শক দেখতেই পারছেন, ভাই কিন্তু মাঠে ছাতে নিয়ে এনেছে। এখন কিন্তু কি পরিমাণ রোদ পড়ছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। ছাতির নিচে বসে বেশ ভালোই আরাম ঠাকছে, কারণ এই কোলকোল থেকে বাতাস আসছে, মাথায় রোদ লাগছে না। ভাই কি খাবার পানি নিয়ে আসেন? তাহলে একবারে বাসা থেকে খেয়ে আসেন না? মাঠে এসে কি পানি তৃষ্ণা লাগে না? পানি পিপাসা লাগে, লাগলে আপনার মেশিন টেশিন চলে, একটু খাই না, চললে খাইনি, আর একবারে বাড়ি যাই খাওয়া পড়ে। ভাইয়া আমি আপনার মুখ থেকে কিছুক্ষণ আগে শুনলাম যে আপনার একটা গরু বাসায় আছে, ওই গরুটা বাসায় রেখেছেন কেন? গরুটা খুব বারোচুদি করে, বুঝেছেন? মানে ছুটে বেড়ায়, ছুটে দেয়। ওখানে একটা গরু খাচ্ছে, তো সেই গরুর কাছে চলে যাবে। আমি একলা, এখন এই গরু রাখবো না, সেই গরু পাকাই যাবো। ও বুঝতে পেরেছেন? সেই আইডিয়াটা একটু বারোচুদি করবে, এই জন্য তার বাড়ি ভেঙে থাকছে। আর একটা বকনার কথা বললেন? বকনা নেই, ওই একটা আইডিয়া আছে। আচ্ছা, আপনি যে গরুটা বিক্রি করবেন সেই গরুটাও কি মাঠে নিয়ে আসেন নাকি তার বাসায় রেখে খাওয়া? ওই বলছি ওই গরুটা আমি দেখেন ওইটা তো খাইতে পারিনি, খাওয়াবো। কৃমির ওষুধ খাওয়াইয়ে, ভুসি ফিড একবার 5 বস্তা 10 বস্তা নিয়ে এনে খাওয়াইয়ে বেঁচে নিল 150-200। দেখতে পাচ্ছেন দর্শক, ভাইয়ার হচ্ছে মানে খামারের সিস্টেমটা, যেই গরুটা সে বাজারে বিক্রি করবে মাংসের উদ্দেশ্যে, সেই গরুটা কিন্তু সে আর মাঠে নিয়ে আসে না, তার কিন্তু বাসায় তিনি হচ্ছে কৃমি মুক্ত করে, দানাদার খাওয়াই, ফিড খাওয়াই, ভুসি খাওয়াই, খাইয়ে মোটা তাজা করে কিন্তু সে বিক্রি করে ফেলে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করতে পারবেন। তো আমি আশা করি যদি কোনো ভাইয়া গাভী গরু দিয়ে খামার শুরু করে, তার আসলে খামারে ষাঁড় গরুর অভাব পড়বে না, বাইরে থেকে ষাঁড় গরু কিনে নিয়ে আসা লাগবে না, প্রথম 2-3 বছর হয়তো বা অভাব পড়বে। তো দর্শক, ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।